দেখেন এই প্রশ্ন বলছে কি, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের 10%, মূল বেতনের কত পার্সেন্ট? 10%। নিয়োগকর্তার দান 5% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে? মানে আমরা কর্তনের দিকে টোটাল কত পার্সেন্ট লিখবো ওইটাই আমাদের বের করতে হবে। এখন দেখি আমরা কিছু কথা মনে রাখি। প্রথমে লিখলাম কর্তন। আমাদের বেতন মজুরির ক্ষেত্রে কি বলছি, বেতন মজুরির অঙ্গগুলোর ক্ষেত্রে আমাদের কর্মী বা মানে কর্মী বা কর্মচারী যত কিছু জমা রাখবে বা যত কিছু তা সে দান করবে, সকল কিছু তার জন্য কর্তন। সকল কিছু কি তার জন্য কর্তন। তো যে যেখানে কি আছে, এখানে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান, এই যে দান লেখা আছে, দান লেখা মানে কি কর্মীর দান, মানে কর্মীর কর্তন। তবে লিখলাম কর্মীর দান। আচ্ছা, কত পার্সেন্ট? 10%। এরপরে আছে কি নিয়োগকর্তার দান। এটা কোনো কর্মীর দান না, এটা কার দান? নিয়োগকর্তার দান। নিয়োগকর্তাকে মালিক পক্ষের দান। মনে রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, যদি নিয়োগকর্তা মানে মালিক পক্ষ যদি কর্মচারীর পক্ষ হয়ে তাদের নিজস্ব কোনো ফান্ডে মানে কোনো তহবিলে জমা রাখে, কর্মচারীর যে কোনো তহবিলে যদি কর্মচারীর পক্ষ হয়ে টাকাটা জমা রাখে, তাহলে এই টাকাটা একবার উপার্জনে লিখতে হবে, আবার সমপরিমাণ টাকা কর্তন লিখতে হবে। এখন নিয়োগকর্তার দাম কত পার্সেন্ট? 5% হলে। কোথায় 5% হলে? ওই যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দাম যদি 5% হয়, তাহলে প্রভিডেন্ট ফান্ডে মালিক পক্ষ কি করছে? কর্মচারীর পক্ষ হয়ে মানে মালিকে কর্মচারীর পক্ষ হয়ে আরো 5% টাকা জমা রাখছে। ঠিক আছে, তাহলে এটাও আমার জন্য কি হবে? একবার উপার্জন, একবার কর্তন। তাহলে আমরা আবার লিখলাম নিয়োগকর্তার দান কত পার্সেন্ট? 5%। যোগ করলে কত হয়? 15%। তাহলে আমাদের এখানে 15% আছে। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছেন। মানে আমাদের হচ্ছে মানে কর্মচারীরা যা যা দান করবে, সকল কিছু তার জন্য কর্তন। শুধু মালিকের কথা মনে রাখবেন, মালিক বা নিয়োগকর্তা যদি তাদের কোনো ফান্ড বা তহবিলে যদি জমা রাখে, তাহলে ওটা হচ্ছে একবার উপার্জন লিখতে হবে, আবার সমপরিমাণ টাকা কর্তন লিখতে হবে। আশা করি বুঝতে পারছেন।